শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তবে এই ভালো থাকাটা মনে হয় সম্পূর্ণ ভালো থাকা নয়। প্রতি বছরের মতো যদি আজকের ক্লাসটি তোমাদের সাথে সামনাসামনি শ্রেণীকক্ষে নিতে পারতাম, যদি শ্রেণীকক্ষে আমরা একত্রিত হতে পারতাম সবাই মিলে, তাহলে বোধহয় আমাদের আনন্দটা অনেক বেশি হতো। তোমরা একটি নতুন শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো, তোমরা এখন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। তোমাদেরকে একটি নতুন বই, একটি নতুন অধ্যায় সম্পর্কে জানানোর জন্য বা তোমাদের কুশল বিনিময়ের জন্য যে একটি সুন্দর মুহূর্ত হতে পারত, একটি সুন্দর পরিবেশ হতে পারত বিদ্যালয়ে, সেটি আমরা দুর্ভাগ্যজনকভাবে পাচ্ছি না। আমরা সবাই প্রার্থনা করি যেন খুব দ্রুত সব কিছু স্বাভাবিক হয়ে যায় এবং আমাদের জীবনযাত্রার যে স্বাভাবিক গতি সেটাও যেন ফিরে আসে। সুপ্রিয় শিক্ষার্থী, সব কিছুকে পেছনে ফেলে আমাদের যে মূল উদ্দেশ্য, কোনোভাবেই যেন আমাদের পড়াশোনার গতি সেটা ব্যাহত না হয়, সেদিকে আমরা এখন দৃষ্টি দিচ্ছি। যেখানেই থাকি, যে পরিস্থিতিতেই থাকি, আমাদের দৈনিক যে পাঠ্যক্রম, আমাদের দৈনিক যে পড়াশোনার যে কার্যক্রম, সেটি যেন অব্যাহত থাকে, সেই উদ্দেশ্যে আবারও তোমাদের সামনে অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আশা করছি তোমরা সহযোগিতা করবে। আজ অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বিষয়টি থেকে কথা বলবো। তোমাদের সাথে আছি আমি মাকসুদ আক্তার, প্রভাষক বাংলা, স্কয়ার হাই স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের এই বইটির যে প্রথম অধ্যায় আছে, প্রথম পরিচ্ছেদ ভাষা, সেটি নিয়ে আমরা এখন কথা বলবো। আমরা জানি মানুষ মাত্রই কথা বলে বা তার কথা বলার জন্য একটি ভাষা প্রয়োজন হয়। অর্থাৎ মানুষের মনের মধ্যে সবসময়ই নানা রকম ভাবের যে আনাগোনা সৃষ্টি হয়, সেই ভাবটা প্রকাশের জন্য মানুষ যা ব্যবহার করে সেটি হচ্ছে ভাষা। সাধারণত আমরা মুখ দিয়ে আমরা যে কথা বলি সেটি হচ্ছে ভাষা। এছাড়া আমরা ইশারা ইঙ্গিতে অনেক সময় মনের ভাব প্রকাশ করতে পারি, সেটিকে আমরা ভাষা বলছি না। ভাষা হচ্ছে মানুষ যা মুখে প্রকাশ করে, তার মনের ভাব অন্যের সাথে বোঝানোর জন্য, অন্যকে বোঝানোর জন্য বা অন্যের সাথে আদান প্রদানের জন্য মানুষ যা করে, সেটি কিন্তু ভাষা। এখন এই ভাষা অধ্যায় থেকে আমাদের আরও আলোচ্য আছে হচ্ছে মাতৃভাষা এবং রাষ্ট্রভাষা। তাহলে শুরুতেই আমরা জেনে নেই ভাষা কি। আমরা বলছিলাম যে মানুষ বলে যা বোঝাতে চায়, তার মনের ভাব যেভাবে বোঝাতে চায়, কখনো কখনো সামনাসামনি, কখনো আমরা প্রযুক্তির ব্যবহারে মোবাইল ফোনের মাধ্যমে কথা বলে থাকি বা শ্রেণীকক্ষে শিক্ষক কথা বলে থাকেন, সবই কিন্তু ভাষা। মুখের ধ্বনির সাহায্যে ব্যাপক পরিসরে আমরা ভাষা প্রকাশ করি। যেভাবেই আমরা মনের ভাবটা প্রকাশ করি না কেন, এর সবই হচ্ছে ভাষা। তবে যেহেতু অন্যান্য মাধ্যম যেমন ইশারা ইঙ্গিত বা লিখে প্রকাশের চেয়ে মানুষের মুখে কথা বলে মনের ভাব প্রকাশ করার প্রয়োজনটাই বেশি হয়, সেটাকেই কিন্তু সাধারণ অর্থে ভাষা বলা হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে সাধারণ কথায় ভাষা বলতে বোঝায় হচ্ছে মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতগুলো আওয়াজ বা ধ্বনির সমষ্টি। এই অর্থপূর্ণ ধ্বনি হচ্ছে ভাষার প্রাণ। এই অর্থপূর্ণ ধ্বনি হচ্ছে ভাষার প্রাণ। বিভিন্ন মনীষীগণ বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছেন ভিন্ন ভিন্নভাবে। যেমন সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। এগুলো আমরা একটু জেনে নেব যে কে কি বলেছেন। সুনীতি কুমার চট্টোপাধ্যায় একরকম বলেছেন। এছাড়া সাধারণ অর্থে কি বোঝায়, যেমন স্থান, কাল এবং সমাজভেদেও কিন্তু আবার ভাষার রূপভেদ হয়। ভৌগোলিক অবস্থার কারণে ভাষার একই দেশের মানুষ কিন্তু ভিন্ন ভিন্ন অঞ্চলে বসবাস করার কারণে ভিন্নভাবে তারা ভাষা প্রকাশ করে থাকে। প্রথমে আমাদেরকে একটু দেখতে হবে যে পশু পাখির মুখ থেকে যা উচ্চারিত হয় সেটি কিন্তু ভাষা নয়, সেগুলোকে আমরা বলবো আওয়াজ। পশু পাখি বিভিন্ন রকম আওয়াজ করে, মানুষও মুখ থেকে যে আওয়াজ নিঃসৃত হয় মানুষের মুখ থেকে, সেগুলো যদি অর্থপূর্ণ হয় তাহলে আমরা সেগুলোকে বলবো ভাষা। কিন্তু যেহেতু পশু পাখির
মুখ থেকে যে আওয়াজটা বের হয় সেটা অর্থপূর্ণ নয়, সুতরাং সেগুলোকে আমরা শুধুমাত্র আওয়াজ হিসেবেই বলবো, সেগুলোকে কিন্তু আমরা ভাষা বলবো না। তাহলে ভাষা কারা ব্যবহার করে? শুধুমাত্র মানুষ ভাষা ব্যবহার করতে পারে। পশু পাখির ডাক এবং মানুষের ভাষার মধ্যে পার্থক্য এখানেই। মানুষ একের পর এক অর্থবোধক শব্দ জুড়ে বাক্য তৈরি করতে পারে, বাক্যের পর বাক্য সাজিয়ে একের মনোভাব অন্যের নিকট প্রকাশ করতে পারে। এই ক্ষমতা শুধুমাত্র মানুষের আছে, এই ক্ষমতা পশু পাখির মধ্যে নেই। আর এ কারণেই পশু পাখিরা আওয়াজ করে, কিন্তু তা ভাষার ধ্বনি, শব্দ ও বাক্যের মতো কোনো বিষয় বা ধারণাকে বহন করে না। আশা করছি তোমরা ভাষার সংজ্ঞা সম্পর্কে এখন একটু পরিষ্কার হতে পেরেছো। এখন কথা হচ্ছে যে বিভিন্ন দেশের মানুষ বা একই দেশের ভিন্ন ভিন্ন অঞ্চলের মানুষের কিন্তু ভাষা আলাদা। ভৌগোলিক অবস্থানের কারণে এবং মানুষের পেশাগত বৈশিষ্ট্যের কারণেও এই পরিবর্তনগুলো হতে পারে। স্থান, কাল ও সমাজভেদে ভাষার রূপভেদ হয় এবং এই রূপভেদ হয় বলেই পৃথিবীর সব দেশের সব জনগোষ্ঠীর মানুষের ভাষা এক নয়। আবার একই ভাষার 1000 বছর আগের যে রূপ আর আজকের যে রূপ সেগুলো কিন্তু হুবহু এক হবে না। ছবিতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একটি ছবি, বিশেষভাবে বোঝা যাচ্ছে এটি বাংলাদেশ, তাই না? পয়লা বৈশাখের উদযাপন যেখানে হচ্ছে সেটি নিশ্চয়ই বাংলাদেশই হবে। তো এইটা যদি বাংলাদেশ হয়, এই ছবিতে যদি আমরা বাংলাদেশের মানুষকে দেখতে পাই, তাহলে আমরা বুঝে নেব যে বাংলাদেশের মানুষের ভাষা হচ্ছে বাংলা। এছাড়া চীনের মানুষের ভাষা কি? চীনের মানুষের ভাষা হচ্ছে ম্যান্ডারিন। ইংল্যান্ডের ভাষা হচ্ছে ইংরেজি। ফ্রান্সের ভাষা ফরাসি। চাকমা জনগোষ্ঠীর ভাষা আবার চাংমা। দেখো, একই দেশে বসবাস করলেও জনগোষ্ঠীর বিচারে আলাদা আলাদা জনগোষ্ঠীর কিন্তু আলাদা ভাষা থাকতে পারে। যেমন গারো জনগোষ্ঠীর ভাষা হচ্ছে আচিক। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা তোমাদের বহু নির্বাচনী পরীক্ষার জন্য, বহু নির্বাচনী যে প্রশ্ন হবে তার জন্য তোমরা খুব ভালো করে মনে রাখবে যে কোন দেশের ভাষা কোনটা বা কোন জনগোষ্ঠীর ভাষা কি, এগুলো তোমরা মুখস্থ করবে। এরপরে আমরা আসি মাতৃভাষা কাকে বলে। সাধারণ অর্থে মায়ের মুখ থেকে একজন শিশু যে ভাষা শেখে সেটি হচ্ছে তার মাতৃভাষা। মানুষ জন্মের পর সাধারণত প্রথমে তার মায়ের কাছেই প্রতিপালিত হয়, তার কথাই শেখে। এটি একটি সাধারণ হিসাব যে মা তার সন্তানকে লালন পালন করবে এবং মায়ের মুখ থেকে একজন শিশু যে ভাষা পাবে সেটি তার মাতৃভাষা। সেটা একজন বাঙালি সন্তানের জন্য যেমন বাংলা ভাষা সে শিখবে, ঠিক তেমনি একজন ইংল্যান্ডের যে জন্মগ্রহণ করবে সে কিন্তু তার যে ভাষা, তার মায়ের যে ভাষা সেটি হবে তার মাতৃভাষা। তাহলে মাতৃভাষা মানেই যে বাংলা সেটা কিন্তু নয়। একজন শিশু সে যে দেশে অবস্থান করছে, যে জনগোষ্ঠীর মধ্যে সে বসবাস করছে, সে তার মায়ের যে ভাষা সেটি হবে তার মাতৃভাষা। এখন যে শিশুর মা তার জন্ম মুহূর্তেই মৃত্যুবরণ করেছে, ধরো কোনো শিশুর মা তাকে প্রতিপালন করতে পারলেন না, তিনি সন্তান জন্ম দেওয়ার পরপরই মৃত্যুবরণ করলেন, অথবা কোনো একটা দুর্ঘটনাজনিত কারণে সেই শিশুটি তার মায়ের কাছে প্রতিপালিত না হয়ে তার পিতা বা অন্য কোনো অভিভাবকের নিকট সে বড় হলো, তাহলে তার মাতৃভাষা কি হবে? তাহলেও কিন্তু মূল কথাটা হচ্ছে বা সাধারণ হিসাবটা হচ্ছে সে যার কাছে প্রতিপালিত হবে তার ভাষাটাই তার মাতৃভাষা। অর্থাৎ অন্য কোনো অভিভাবকের তত্ত্বাবধানেও বড় হলেও তার মুখের যে সাধারণ ভাষা সেটিকেই মাতৃভাষা বলা হবে। বাংলাদেশের অধিকাংশ মানুষ জন্মের পর মায়ের কোলে এবং মায়ের বলেই সে বেড়ে ওঠে, অর্থাৎ মা যা বলে শিশু সেটাই বলে। বাঙালি মায়ের সন্তান বলে আমরা আমাদের মাতৃভাষা হিসেবে বাংলাকে পেয়েছি। কিন্তু অনেক ক্ষুদ্র জনগোষ্ঠী আমাদের দেশে বসবাস করে, তাদের সন্তানেরা তাদের মায়ের কাছ থেকে যে ভাষাটা পায় সেটি হচ্ছে তাদের মাতৃভাষা। ঠিক আছে, এভাবে আমাদের দেশে এবং পুরো পৃথিবী জুড়ে অসংখ্য ভাষা আছে। সেই ভাষাগুলোর তালিকা তোমাদের বইতে দেওয়া আছে, সেগুলো তোমরা পড়ে নিবে। যেমন পৃথিবীর প্রায় 30 কোটি লোকের মাতৃভাষা হচ্ছে বাংলা। এছাড়া মাতৃভাষা বিবেচনায় সারা বিশ্বে বাংলার স্থান হচ্ছে চতুর্থ বৃহত্তম মাতৃভাষা হচ্ছে বাংলা। এছাড়া সারা পৃথিবীতে প্রায় 30 কোটি মানুষ মাতৃভাষা হিসেবে বাংলাকে ব্যবহার করে থাকে। হ্যাঁ, এরপরে আমরা আলোচনা করব রাষ্ট্রভাষা সম্পর্কে। আমরা ভাষা কি সেটা জানলাম, মাতৃভাষা কি সেটাও বুঝলাম। এবার আমরা কথা বলবো রাষ্ট্রভাষা সম্পর্কে। দেখো, আমরা প্রত্যেকেই কোনো না কোনো রাষ্ট্রের অধীনে বসবাস করি। সুতরাং রাষ্ট্রের যে দাপ্তরিক কাজকর্ম আছে সেগুলোকে
সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য একটি রাষ্ট্রের নির্দিষ্ট ভাষা থাকে। এই যে আমরা বাংলাদেশের জনগোষ্ঠী, বাংলাদেশেও কিন্তু অনেকগুলো ভাষা রয়েছে। আমরা একটু আগে বললাম যে চাকমা জনগোষ্ঠীর ভাষা একরকম, আবার গারো জনগোষ্ঠীর ভাষা একরকম। ওদিকে আমরা যখন যদি সিলেটের ওদিকে কখনো বেড়াতে যাই, সেখানে দেখব তারা অন্য এক ভাষায় কথা বলে, সিলোটি তাদের ল্যাঙ্গুয়েজ। সেই ভাষাটা কিন্তু আমরা এই দিকের মানুষ যারা, তারা কিন্তু বুঝতে পারবো না। উত্তরবঙ্গের মানুষ বা দক্ষিণবঙ্গের মানুষও কিন্তু খুব ভালোভাবে ওই ভাষাটার মর্ম বুঝতে পারবো না। এই কারণে বলছি যে অঞ্চল ভেদে কিন্তু মানুষের ভাষাগুলো আলাদা হয়। তবে আমরা সবাই বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের যেহেতু বাসিন্দা, সেই কারণে দেশের সমস্ত প্রশাসনিক কাজে যে ভাষাটা ব্যবহার করা হবে বা যেটাকে প্রমিত ভাষা হিসেবে সর্বজনের কাছে গ্রহণযোগ্য রূপে প্রতিষ্ঠা করা হয়েছে, সেটি কি? সেটি ওই রাষ্ট্রের রাষ্ট্রভাষা। এক একটা রাষ্ট্র তার সেই প্রমিত ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। যেমন বাংলাদেশের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা, যেটা প্রমিত বাংলা, সেটা হচ্ছে রাষ্ট্রভাষা। বই পুস্তকে যে ভাষাটা লেখা থাকে, আমরা সাধারণত আঞ্চলিক ভাষায় কথা বলি অনেক সময় বাড়িতে মা বাবার সাথে, সেই ভাষাটা কিন্তু নয়। যেটা আমাদের বই পুস্তকে যে ভাষাটা ব্যবহার করা হয়, যে কোনো প্রশাসনিক কাজে যে ভাষাটা ব্যবহার করা হয়, সেটি কিন্তু আমাদের রাষ্ট্রভাষা। একটি রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ভিন্ন ভিন্ন ভাষার ব্যবহার থাকতে পারে। যেমন বাংলাদেশে বাংলা, চাংমা, আচিক, মণিপুরি এই সমস্ত ভাষা রয়েছে। ভারতেও আছে বাংলা, গুজরাটি, হিন্দি, পাঞ্জাবি, কানাড়ি এই সমস্ত ভাষা। পাকিস্তানে আছে আবার পাঞ্জাবি, বালুচ, সিন্ধি এই সমস্ত। হ্যাঁ, কিন্তু রাষ্ট্র যেটাকে স্বীকৃতি দিচ্ছে রাষ্ট্রভাষা রূপে, সেটি হচ্ছে ওই রাষ্ট্রের রাষ্ট্রভাষা। এখন আমাদের বইতে কিছু তথ্য আছে যে কোন রাষ্ট্রের রাষ্ট্রভাষা কি, সেগুলো আমাদেরকে একটু মুখস্থ করে নিতে হবে। যেমন এখানে একটু বলি যে পাকিস্তানের রাষ্ট্রভাষা আছে দেওয়া, কিন্তু আমাদের ভারতের কোনো রাষ্ট্রভাষা দেওয়া নেই। কারণ ভারতের রাজ্যগুলিতে প্রশাসনিক কর্মে আঞ্চলিক ভাষাসমূহ ব্যবহার করা হয়। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ঝাড়খণ্ড রাজ্য এবং আসাম রাজ্যের বরাক উপত্যকার অন্যতম প্রশাসনিক ভাষা হচ্ছে বাংলা। কিন্তু প্রজাতন্ত্রের সংবিধান স্বীকৃত কোনো রাষ্ট্রভাষা বা জাতীয় ভাষা নেই ভারতের। এই তথ্যটা তোমরা কিন্তু খুব মনোযোগ দিয়ে মনে রাখবে যে ভারতের প্রজাতন্ত্রের সংবিধান স্বীকৃত কোনো রাষ্ট্রভাষা নেই বা জাতীয় ভাষা নেই। তাদের কি আছে? দাপ্তরিক কাজকর্মের ভাষা হিসেবে তারা হিন্দির পাশাপাশি ইংরেজিটাকে ব্যবহার করে। তারা দাপ্তরিক কাজকর্মের জন্য হিন্দির পাশাপাশি ইংরেজিটাকে ব্যবহার করে। কিন্তু বাংলাদেশে যেমন সংবিধানেই লেখা আছে আমাদের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা, সেই রকমটা ভারতে লেখা নেই। কিন্তু পাকিস্তানে আবার লেখা আছে পাকিস্তানের রাষ্ট্রভাষা হচ্ছে উর্দু। এর পাশাপাশি তারা ইংরেজিকেও দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই তথ্যগুলো কিন্তু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের বহু নির্বাচনী পরীক্ষায় এই তথ্যগুলো কিন্তু বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে এই তথ্যগুলো গুরুত্ব বহন করবে। তো সুতরাং আমার মনে হয় সুপ্রিয় শিক্ষার্থী, যে ভাষা কাকে বলে, মানুষের মুখ থেকে যে আওয়াজ বের হয় সেটি কেন ভাষা, এবং পশু পাখির মুখ থেকে যে আওয়াজটা বের হয় সেটি কেন ভাষা নয়, সেই বিষয়টি আমরা বুঝলাম। মাতৃভাষা আমরা বুঝলাম যে একজন শিশু সে যে দেশের যে অবস্থানের বা যে জনগোষ্ঠীর শিশু সন্তানই হোক না কেন, তার মায়ের কাছ থেকে সে যেটা শিখবে, মায়ের অবর্তমানে পিতা বা সে যার কাছে প্রতিপালিত হবে তার কাছ থেকে সে যেটা শিখবে সেটি কিন্তু তার মাতৃভাষা। এছাড়া একটি রাষ্ট্রের যে সংবিধান স্বীকৃত ভাষা সেটি হচ্ছে ওই রাষ্ট্রের রাষ্ট্রভাষা। এই ছিল আজকের মতো। পরবর্তী অধ্যায়গুলো নিয়ে আমরা ভবিষ্যতে আবার কথা বলবো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।